ভাইয়া, আমি এর উত্তরটা দিচ্ছি আভারানীকে, প্লিজ কিছু বলবেন না। মেয়েটার কোনো দোষ নেই, সব দোষ আমার। আসলে আমরা চেয়েছিলাম কিছু একটা বলে নিধির ভাইয়ার থেকে বেঁচে যেতে, কিন্তু বুঝতে পারিনি বাঁচার নামে উল্টো ফেসে যাব। আমরা তো জানতামই না আপনি কে। ভেবেছিলাম এখন কিছু একটা বলে বেঁচে যেতে পারলে পরে ক্ষমা চেয়ে নিব, কিন্তু আপনি যে নিধির ভাইয়ার ভাইয়া তা বুঝিনি। যা যা হলো তার জন্য আমরা খুবই দুঃখিত, দয়া করে ক্ষমা করে দিন। আরতি, সে তো কখনো তার এই ধরনীকে কষ্ট পেতে দিত না। যাই হোক, যে কোনো পরিস্থিতিতে হোক না কেন বাঁচিয়ে নিত, কিন্তু ছোট ভাইয়ের সামনে নিজের কঠোর সত্তা বজায় রাখতে কিছু একটা ভাবার ভান ধরে বলল, বুঝলাম। আচ্ছা যাও, তোমাদের দুজনকে আমি ক্ষমা করে দিব একটা শর্তে। বলো, রাজি হবে? শর্তের কথা শুনে আফির মনে মনে বলল, এই দুই ভাই কি শর্ত ছাড়া আর কিছু বোঝে না? আজীব, এক ভাইয়ের শর্ত রাখতে গিয়ে দুজনের ব্যান্ড বেজে গিয়েছে, এখন আবার এর শর্ত। বলি, শর্তে শর্তে কি এবার মরে যাব নাকি ভাই? মুখে জবাব দিল, জি বলুন। তোমার এই বোকা বান্ধবীকে বলো কান্না থামাতে। যেভাবে কান্না করছে, নাকের জল চোখের জল সব একাকার করে নিকাবকে রীতিমতো 3-4 বার গোসল করায় ফেলছে। তার কান্না আমার কলিজায় বারবার আঘাত করছে, যা সহ্য করা ভীষণ দায়। তাকে থামতে বলো প্লিজ। নিধির বোকার মতো হা করে রইল। সে তো ভেবেছিল তার ভাই অন্তত কিছু হলেও বলবে, কিন্তু সে যে কিচ্ছু বলল না, উল্টো ভাবিয়াপুর কান্না থামাতে বলেছে। আমার ভাই তো এত সরল না। সে যত দূর তার ভাইকে চেনে, আর দিন মেয়েদের রেসপেক্ট করলেও অভদ্রতা কখনো টলারেট করে না। অথচ সেখানে আফি তাকে উঠবি জিজু আর ভাবিয়াপুর উঠবি স্বামী বলেছে। প্রত্যুত্তরে তার ভাই এত সহজে ওদের ছেড়ে দিল, ভদ্রতার খাতিরে নাকি অন্য কোনো কারণে? খাবলা আছে, জিজ্ঞাসা করতে হবে। ততক্ষণে আভাও কান্না থামিয়ে দিয়েছে। সেও নিধিরের মতো একই চিন্তায় চিন্তিত। সামনে দাঁড়ানো ব্যক্তির সম্পর্কে যা শুনেছে, যা দেখেছে, আর এই মুহূর্তে যা দেখছে, সবকিছু কেমন তালগোল বেঁধে গেছে তার কাছে। আফিও যে কম অবাক হয়নি তা কিন্তু নয়। তাই বোকার মতো প্রশ্ন করলো, আর কিছু বলবেন? আরও কিছু কি বলার ছিল? তোমাদের দেখে বোঝা যাচ্ছে তোমরা তোমাদের কাজটা কতটা লজ্জিত নিয়ে। মানুষ অপরাধ করে যখন তার অপরাধ সম্পর্কে অবগত হয়, সে উপলব্ধি করতে পারে তার দ্বারা ভুল হয়েছে এবং তার জন্য সে অনুতপ্ত। তখন তাকে বলার মতো কিছু অবশিষ্ট আর থাকে না। সেই মুহূর্তে অপরাধীকে ক্ষমা করে দেওয়াই উচিত। তাই বলছি, এসব ভুলে বাসায় যাও। তোমার আভারানীকেও জানিয়ে দিও এই মেহরাব আরদিন চৌধুরী তাকে ক্ষমা করে দিয়েছে। সে যেন আর বোকার মতো কান্নাকাটি না করে, মন খারাপ করে না থাকে। আর হ্যাঁ, এখন থেকে আর কোনো রকম টেনশন করতে হবে না। নিধির তোমাদের আর জ্বালাবে না, আমি কথা দিচ্ছি। এই যে, তোর যদি আর কোনো ক্লাস না থাকে তাহলে বাসা যা, রাতে তোর সাথে কথা হবে। কিছুক্ষণ তার এই ধরনের দিকে মোহনীয় দৃষ্টিতে তাকিয়ে জরুরি কাজের তলবে তিনজনকে বিদায় দিয়ে আর দিন চলে গেল। ভাবনা থেকে বেরিয়ে আভা দেখল তার মা তাকে ডাকছে রাতের খাবারের জন্য। বসা থেকে উঠে সিঁড়ি দিয়ে নামার সময় দেখতে পেল মেজ বোন নীরাও সিঁড়ি বেয়ে উপরে উঠছে। হয়তো তাকে ডাকতে এসেছিল। নীরা আভাকে দেখতে পেয়ে বলল, আপাই, এত রাতে ছাদে কি করছিলে? মা তখন থেকে ডেকে যাচ্ছে তোমায়, আসছো না দেখে আমি আসলাম। চলো, খেতে যাবে। তোরার নাকি প্রচুর খিদে পেয়েছে, তাই সে আমাকে পাঠিয়েছে। চল, নীরা আজ রাতে আমাদের সাথে শুবি তুই, কথা আছে। আচ্ছা আপাই, এখন চলো। প্রেমে পড়া মানেই মন কেমন করা, বুকের মধ্যে কি যেন একটা তোলপাড় করা অনুভূতি। প্রেয়সীর কথা ভাবতে রন্ধ্রে রন্ধ্রে এক অদ্ভুত শিহরণ বয়ে যাওয়া। আর সেটা যদি হয় প্রথম প্রেম, তাহলে সে তো সংজ্ঞাহীন। প্রেম যদি হয় সোনালী স্মৃতির, তাহলে প্রথম প্রেম সোনা রঙে আঁকা স্মৃতির ঝরোখা। সদ্য প্রেমে পড়া কিশোর কিশোরীর কাছে প্রেম হলো স্বর্গীয় অনুভূতি। তখন তাদের কাছে দুনিয়াটা রঙের কোটর ন্যায় মনে হয়। এই বুঝি প্রজাপতির পাখা লাগিয়ে শহরের আনাচে কানাচে ঘুরে বেড়ানোর সময়। আর একজন প্রাপ্তবয়স্ক যুবকের কাছে প্রেমে পড়া মানে কিছুটা মৃত্যুর মতো। প্রেয়সীকে ক্ষণে ক্ষণে দেখার ইচ্ছে, দগ্ধ হওয়া, তাকে একটু ছোঁয়ার ইচ্ছে, ছটফট করা, আরো কত কি। আর দিনের মনে প্রেম নামক সুখ পাখিটা থেকে থেকে নাড়া দিচ্ছে। চারপাশটা কেমন সুন্দর লাগছে তার কাছে। সে যে মেয়েটাকে ভালোবেসে ফেলেছে তাতে কোনো সন্দেহ নেই। মেয়েটা যে তার এই হাল করবে সে আন্দাজি করতে পারেনি। অথচ দেখা হয়েছে 48 ঘন্টাও হয়নি, এর মাঝে দুবারের সাক্ষাৎ মেয়েটাকে সে এতটা ভালোবেসে ফেলল। আশ্চর্য
লাগছে নিজের কাছে। নিজেকে বারবার জিজ্ঞেস করতে ইচ্ছে করছে, তুমি কি সেই আরদিন যে মেয়েদের সহ্য করতে পারতে না বলে মেয়েদের থেকে সবসময় ডিস্টেন্স রেখে চলতে? আজ পর্যন্ত কোনো মেয়েকে তোমার বনে জায়গা দিতে পারোনি, সেই কি তুমি? কালকের হাসি যেন আজও তার কানে ঝনঝন করে বাজছে, আর আজকের কান্নার দৃশ্যটা, সেটা যেন মনের মাঝে আরো এক দফা দাগ কেটেছে। ইস, মেয়েটা কিভাবে কাঁদছিল, চোখ দুটো যেভাবে লাল হয়েছিল মনে হচ্ছে সাথে নাকটাও লাল হয়ে গিয়েছে। তখন তাকে দেখতে কেমন লাগছিল কল্পনা করতে মন খারাপের ব্যথাটা নড়ে চড়ে উঠল। মেয়েটাকে সে এখনো দেখেনি। দুটো চোখ, সামান্য হাসির আওয়াজ আর কান্নার শব্দ, এই তিনটার বেশি কিছু দেখেনি। অথচ সে মেয়েটাকে ভীষণ ভালোবেসে ফেলেছে। এ কথা শুনলে যে কেউ তাকে পাগল ভাবতে বাধ্য হবে। তার কি সব শোভা পায় না পাক, তাতে তার কিছু আসে না। হৃধরণীকে ভালোবেসে পাগল উপাধি পেতেও সে প্রস্তুত। ভালোবাসার মানুষটার জন্য পাগল হতেও ভালো লাগে। নিধি এসেছিল আর দিনের সাথে দুপুরের ঘটনা নিয়ে কথা বলতে, কিন্তু দরজার কাছে আসতেই দেখতে পেল আর দিন কফি মগ হাতে কিছু একটা ভাবছে আর মিটিমিটি হাসছে। নিধির আর বুঝতে বাকি রইল না তার ভাই যে প্রেমে পড়েছে। তার এখন নাচতে ইচ্ছে করছে। ফাইনালি তার ভাই প্রেমে পড়েছে, তার মানে তার রাস্তাও ক্লিয়ার। এখন থেকে সেও প্রেম করতে পারবে খুশিতে, সে বাগবাগু। হঠাৎ তার মাথায় প্রশ্নের দোল খেলো, মেয়েটা কে? তার ভাবি আপু কি? কিন্তু সেটা কিভাবে সম্ভব? তাদের দেখাই হলো আজ। প্রথম দেখায় প্রেম নয় তো? সেটা হওয়ার সম্ভাবনা আছে, কারণ সে নিজেও প্রথম দেখায় একজনের প্রেমে রীতিমতো হাবুডুবু খাচ্ছে। নিজের ছোট্ট মস্তিষ্কে এত চাপ না দিয়ে ভাইকে প্রশ্ন করা ভালো মনে করলো সে, তাই বলল, ভাইয়া আসবো? ভাবনার মাঝে নিধিরের কথা শুনে আরদিনের রাগ হলো। হঠাৎ কিছু মনে পড়তে আসার অনুমতি দিল। নিধিরের রুমে প্রবেশ করে আরদিনের পাশের সোফাটাতে বসলো। আরদিনের রুমটা বেশ বড় সড়ো, আর তাতে সোফার ব্যবস্থাও রয়েছে। নিধির বলল, ভাইয়া তোমার সাথে আমার কিছু কথা আছে, আশা করি যা যা জিজ্ঞাসা করব তার সঠিক উত্তর দেবে। আরদিন ভালো বাচ্চার মতো মাথা নাড়ল। অর্থাৎ সে সঠিক উত্তর দেবে, কারণ সে জানে কিছু পেতে হলে কিছু দিতে হয়। তাই এই মুহূর্তে নিধিরের কথা না রাখলে তার থেকেও সে সঠিক তথ্য পাবে না, তাই কম্প্রোমাইজ করতে হবে। নিধির প্রথমে প্রশ্ন করল, তুমি কি প্রেমে পড়েছো? আরদিন স্বাভাবিকভাবে বলল। তুই কিভাবে বুঝলি? উত্তর শুনে নিধির উত্তেজিত হয়ে বলল, তার মানে আমার সন্দেহ সত্যি, তুমি সত্যি প্রেমে পড়েছো। কার প্রেমে পড়েছো? প্রেমে পড়িনি, তাকে ভালোবেসে ফেলেছি। আর তুই তাকে চিনিসও? কি বলছো? আমি চিনি? কে সে? নাম কি তার? আচ্ছা, ভাবি আপু নয় তো? ধুর, ভাবি আপু আবার কিভাবে হবে? তুমি তো তাকে আজই প্রথম দেখলে। তাহলে কে? ওই ঢঙ্গি মোনা নয় তো? মুনা আরদিনের মামাতো বোন। মুনা আরদিনকে বেশ পছন্দ করে। এই মেয়ে আরদিনের জন্য চোখ বন্ধ করে মৃত্যু স্বাদ গ্রহণ করতে প্রস্তুত। মুনা কেন হইতে যাবে? আজীব, ওর মতো ছ্যাঁচড়ারে কোন দুঃখে ভালোবাসতে যাব আমি? মুনা নয়, তোর ভাবি পই। কি? কেমনে কি ভাই? কিভাবে সম্ভব? তোমাদের না আজই প্রথম দেখা? আরদিনের আঙ্গিনাই স্বাভাবিক থেকে জবাব দিল, আজ নয়, কাল। কাল আমাদের প্রথম দেখা হয় রানীর বাজারের কাছে নতুন রেস্টুরেন্টে। তোর ভাবি আপু আমাকে দেখেনি, তবে আমি দেখেছি ওদের। পর সবকিছু খুলে বলল নিধিরকে। আরদিন ভেবেছিল কাউকে বলবে না, কিন্তু যখন জানলো হৃদহরণী নিধিরের ভার্সিটির এবং ওর কারণে যেহেতু খুব তাড়াতাড়ি তার এই ধরনকে খুঁজে পেয়েছে, তাই কাউকে না বললেও নিধিরকে বলতে হবে। অতএব বলে দিয়েছে, আজ যদি নিধিরের সাথে দেখা করতে না যেত তাহলে কি তার এই ধরনীকে এত সহজে পেয়ে যেত? হয়তো তার চাকরির পাওয়ার দেখিয়ে খুঁজে ফেলতে পারত, কিন্তু এত তাড়াতাড়ি পারত না। তাই এই ফেভারের খাতিরে হলেও বলতে হতো। নিধির সে তো ভীষণ খুশি, তার আর কিচ্ছু করতে হবে না। আর ভাই ভাবি আপুকে নিয়ে আসবে বাড়িতে। তাকে আর কষ্ট করে ভাইকে বাবা মাকে রাজি করাতে হবে না, কারণ ভাই রাজি মানে সবাই রাজি। মা তো খুশিতে পারবে না শোনার সাথে সাথে ভাবি আপুকে বউ করে নিয়ে আসে। তার বড় ছেলে যে বিয়ের জন্য রাজি হয়েছে এই বেশি। কিছু একটা মনে পড়তে নিধির বলল, কিন্তু ভাইয়া, তুমি তো ভাবি আপুকে দেখোনি। তাকে দেখার পর মত পাল্টে নিবেন কি? কারণ ভাবি আপু সুন্দর নয়, শ্যামবর্ণ। আবার সম্পর্কে সবকিছু ফার্স্ট টু লাস্ট খুলে বলল। সবকিছু শুনে আরদিন হঠাৎ গম্ভীর হয়ে গেল। এতক্ষণ ধরে চেহারায় যে একটা আনন্দের ঝিলিক ছিল সেটা এখন আর নেই।
তার বদলে অন্ধকার দেখা দিল মুখে। তাতে নিধিরের মন খারাপ হয়ে গেল। তাহলে কি ভাই শ্যামবর্ণদের পছন্দ করে না? কিন্তু ভাই একদিন বলেছিল বিয়ে করলে মায়ের মতো কোনো শ্যামবর্ণ মেয়েকে বিয়ে করবে, আর আমি তাকে বাবার মতো ভালোবাসবো, ঠিক যেমনটা বাবা মাকে ভালোবাসে তেমনই। তাহলে সে কি মিথ্যে ছিল? নিধির কিছু একটা জিজ্ঞেস করবে, তার দিন তাকে থামিয়ে দিল, বলল, এই তুই এখন রুমে যা, আমার সাথে আর কথা বলবি না, সামনেও আসবি না, তোকে যেন আমি না দেখি নিজের আশেপাশে। আর হ্যাঁ, বাবা মাকে কিচ্ছু বলবি না এই বিষয়ে। যাওয়ার সময় মাকে বলিস খাবার রুমে দিয়ে যেতে, নিচে যেতে পারবো না, ভাল লাগতেছে না। তুই আর কোনো প্রশ্ন না করে এখন যা, যা বলছি মন থাকে যেন। হ্যাঁ, কিন্তু যেতে বলেছি। অগত্যা নিধির কিছু বলতে না পেরেই রেগে মেগে রুম থেকে বেরিয়ে গেল। যাওয়ার সময় দরজা বেশ জোরে বাড়িয়ে দিতে ভুলল না। নিধিরের যাওয়ার পানি তাকিয়ে রইল আরতি। নীরা তুবা দুজন আমাকে একটু জড়িয়ে ধরতো। আভা, নীরা, তুবা তিন বোন একসাথে শুয়ে আছে। আভা মাঝখানে, নীরা আর তুবা দুজন দু সাইডে। নীরা তুবা অপেক্ষা করছে আপাই তাদের কি বলবে সেটা শোনার জন্য। হঠাৎ আভা বলল, বলতে দেরি, তুবা ধরতে দেরি নেই। সে যেন এটার সুযোগ খুঁজছিল। বড় আপাইকে সে ভীষণ ভালোবাসে। তার কাছে বড় আপাই মানে ভালোবাসার অপর নাম। মানব জাতি এমনই, তারা যাকে একবার ভালোবেসে ফেলে তার খারাপ দিকটা দেখেও মাখে না গায়ে, ভালোবাসা বলে মেনে নেয়। দু বোনের আলিঙ্গন পেয়ে আভার মন ভালো হয়ে গেল। নীরা হঠাৎ প্রশ্ন করল, আচ্ছা আপাই, তোমার যখন মন খারাপ থাকে তখন তুমি আমাদের দুই বোনকে এভাবে পাশে শুয়ে জড়িয়ে ধরতে কেন বলো? প্রশ্ন শুনে তুবাও গলা মিলালো, তাই তো আপাই কেন করো? মন খারাপে প্রিয় মানুষগুলোর সান্নিধ্য পেলে মন খারাপটা বেশিক্ষণ থাকে না। প্রিয় মানুষগুলোর মিষ্টি আলিঙ্গনে মন খারাপ ভাবটা ম্যাজিকের মতো উধাও হয়ে যায়। মার বিশেষ মানুষটার আলিঙ্গন পেলে মন খারাপ মিলিয়ে যায়। মাকে এখন গিয়ে জড়িয়ে ধরা সম্ভব নয়। আমার বিশেষ কোনো মানুষও নেই, তোরা তো জানিস, তাই তোদেরকেই জড়িয়ে ধরতে বলি, এতে আমার মন খারাপ দূর হয়ে যায়। তোমার মন খারাপ কেন আপাই? নীরা তুবা দুইজনই সেম প্রশ্ন করলো। প্রত্যুত্তরে কালকের আজকের সব ঘটনা খুলে বললাম। আমাদের তিন বোনের বন্ডিংটা বেশ গভীর। আমার সাথে কিছু হলে আফির পর আমার দুই বোন তা জানে। কিছু হলে ওদের কাছে সব সময় বলি আমি, লুকানোর মতো কিছুই থাকে না, লুকাইও না, সবটা বলে দিই, ওরাও বলে। এর ফলে তিন বোন মিলে সমস্যার সমাধান খুঁজে অসুবিধা হয় না আমাদের। বোন হলো আল্লাহর দেয়া নিয়ামত। আমার কথাগুলো শুনে নীরা তুবা দুজনেই আফির উপর রেগে গিয়েছিল। পরে পুরোটা বলতে শান্ত হয়। নীরা বলে, আফি আপু একদম বোকা আপাই, সে কি আর কিছু পায়নি বলার মতো? বেছে বেছে এটাই বলতে হলো। ভাগ্যিস ভাইয়াটা ভালো, তাই কিছু বলেনি, নয়তো রেগে মেগে কি করতো ভাবতেই আমার ভয় করছে। সেটাই, কিন্তু কেন যে আফির দোষ দিতে গিয়েও দিতে পারছি না। আফি যা করেছে আমার জন্যই করেছে। মেয়েটা আসার পথে পুরোটা সময় সরি বলে আসছে। একটু আগেও ফোন করে কান্নাকাটি সে করে শেষ। আর বললাম আমি রেগে নেই, তাও শুনে না। সরির উপর সরি বলেই যাচ্ছিল সমান তালে, তাই আরো রেগে ফোনটা কেটে দিয়েছি। নীরা বলল, থাক, রাগ করো না, কাল ভার্সিটি গিয়ে আমাদের মতো আপুকেও জড়িয়ে ধরো। তুমি তো বলো মন খারাপে প্রিয় মানুষের আলিঙ্গনে মন ভালো হয়ে যায়, সেই টেকনিক ইউজ করো। ঠিক বলেছিস, তাই করবো। মেয়েটা যা কাদা কেঁদেছে না। আভা নীরা বকবক করছে। তুবার সেদিকে মন নেই, কি জানি কি ভাবছিল। হঠাৎ তুবা মুখ খুললো বললে ভুল হবে, বোমা ফাটালো। বলল, আপনি তুমি বলছো ভাইয়াটা অনেক রাগী, তাহলে তোমরা যা করছো তাতে তার কিছু না কিছু রিয়াকশন তো করার কথা ছিল। কারণ রাগী মানুষরা এমনিতে রেগে থাকে, তার উপর আবার তাদের নিয়ে উল্টোপাল্টা বললে তো জায়গায় জায়গায় মেরে দেওয়ার কথা। আর তুমি বলছো কিছু করেনি। ডাল মে কুছ কালা নেই তো। সেটা আমিও ভেবেছি, কিন্তু উত্তর পাইনি। কি জানি কি হয়েছে ওনার। কিছু না বলে উপদেশ দিয়ে বাসায় যেতে বলে দিলেন, তাই পরে কিছু ভাবিনি। আর তুই যে ডালে কিছু কালা খুঁজছিস তেমন কিছুই না, আমাদের আজই প্রথম দেখা। যাই হোক, সেসব ছাড়, নিজের ছোট্ট মস্তিষ্কে অহেতুক এত চাপ দিস না তো। বেচারা তোর চাপে গলেই যাবে। নীরা তুবা দুজনেই হেসে দিল, সাথে আমিও। অতঃপর দুজনকে ঘুমোতে বললাম। আবার এখন ভালো লাগছে। সে ভাবছে বিপদ থেকে মুক্তি মিলেছে। নিধির ভাইকে আর ভাবি আপু খোঁড়ে মাথার পোকা নাড়াবে না। কাল থেকে আবার আগের মতো ভালোভাবে ভার্সিটিতে যেতে পারবে। পারেনি আদৌতে কি আবার ভাবনা সত্যি হবে? কে বলতে পারে? কাল নতুন ভোরের সাথে সাথে
আভার জীবনেও নতুন কোনো এক অধ্যায় সূচনা হতে পারে। আজ 1 অক্টোবর। অক্টোবরের আগমনে প্রকৃতি যেন কোনো এক বিশেষ রঙিন রূপে নিজেকে রাঙায়িত করেছে। চারদিকে অক্টোবরের ছোঁয়া। এ মাসে পৃথিবীকে কেন যেন একটু বেশি সুন্দর লাগে। আভা ভোরে উঠেছিল নামাজ পড়তে। নামাজ শেষে জানলা দিয়ে সূর্যোদয়ের দৃশ্যটা কিছুক্ষণ উপভোগ করে আবার বিছানায় গিয়ে শুয়ে পড়ে। আজ আফি আভা দুজন ভেবে রেখেছে ভার্সিটিতে যাবে না, তাই আবারও একটা ঘুম দেওয়ার সিদ্ধান্ত নিল সে। কাল রাতে কথায় কথায় ঘুমাতে বেশ দেরি হয়েছিল, যার দরুন ঘুমের রেশ এখনো পুরোপুরি কাটেনি। শুতে কিছুক্ষণের ভেতর ঘুমিয়ে পড়ে, কিন্তু 1 ঘন্টা না যেতে তার ডাক আসে। মা ডাকছে। এই 7 সকালে ডাকঘর থেকে তার জন্য একটা খাম এসেছে। ডেলিভারি ম্যান সাইন নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, তাকে উঠার জন্য বারবার তাড়া দিচ্ছে। অগত্যা ঘুমো ঘুমো চোখে কোনো মতে উঠে এসে সাইন করে খামটা নিল আভা। তবে সেটা না খুলে বালিশের পাশে রেখে আবার ঘুমিয়ে পড়ল। এদিকে একজন অস্থিরতায় এদিক থেকে ওদিক ঘরময় পায়চারি করছে। মেয়েটা চিরকুটটা পেয়েছে তো, পাওয়ার পর সেটা পড়েছে নাকি ফেলে দিয়েছে? চিরকুট দেওয়াটা তার পছন্দ হবে নাকি সেকেলে মনে হবে? আজকালকার মেয়েরা আবার এসব পছন্দ করে না। সোশ্যাল মিডিয়ার মতো মিথ্যে মরিচিকাময় ভালোবাসায় পিছে ঘুরে কি জানি কি করছে। ভাবতে ভাবতে ঘড়িতে 9টা বেজে গেল। 10টায় অফিস। ভাবনা চিন্তা এক সাইডে রেখে নিজের দায়িত্ব পালন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল সে। তার কাছে প্রথমে দায়িত্ব, তারপর ভালোবাসার চিন্তা ভাবনা। ঘুম থেকে উঠে বিছানা গোছাতে গিয়ে বালিশের পাশে একটা খাম পেল আভা। খামটা কার ভাবতে হঠাৎ সকালের কথা মনে হলো। কে যেন তাকে একটা খাম পাঠিয়েছে ডাক টিকিটের মাধ্যমে। কথাটা ভাবতে আশ্চর্য লাগলো। এই আধুনিক যুগে ইন্টারনেটের মতো সুযোগ সুবিধা থাকতে সেগুলো ব্যবহার না করে ডাক টিকিটের মাধ্যমে কে তাকে চিঠি পাঠাতে পারে? আফিন হয়তো, হতেও পারে। মেয়েটা হয়তো ভাবছে এখনো আমি তার উপর রেগে আছি, রাগ ভাগানোর চেষ্টা করছে। আফিটাও না একটা পাগল, ওকে একটা ফোন করে ডেকে নে। আজ ভার্সিটিতে যাব না, যখন একটু ঘোরাঘুরি, সাথে কালকের বিষয়ে কথাও বলে নিতে পারবো। যে ভাবা সেই কাজ। আফিকে ফোন দিল সে। ফোন বাজতে ওপাশ থেকে রিসিভ হলো। আভা কথা বলার আগে উপাস থেকে প্রশ্ন আসলো প্রথম। আভা রানীর কি রাগ ভেঙেছে? খুব ভেঙেছে। চিঠি দিয়ে কেউ রাগ ভাঙাতে চাইলে তার উপর কি আর রেগে থাকা যায়? রাগ ভেঙেছে ভালো কথা, কিন্তু চিঠির বিষয়টা ঠিক বুঝলাম না। আমি কেন তোকে চিঠি দিতে যাব? ইচ্ছে হলে তোদের বাসায় গিয়ে রাগ ভাগাতে পারি, অযথা চিঠি ফেরি কেন দিতে যাব? কি বলছিস তুই? তুই চিঠি দিসনি? তাহলে আজ সকালে যে আমাদের বাসায় আমার নামে একটা খাম আসলো সেটা কে দিয়েছে? অবশ্য আমি ওটা খুলেও দেখিনি। ভেবেছিলাম তোকে বাসায় এনে তোর সামনেই খুলে পড়বো তোর দেওয়া চিঠিটা। এখন তুই বলছিস তুই দেসনি, তাহলে কে দিল এটা? তুই খামটা খুলিসনি? বললাম তোর না, তোর সামনে পড়বো বলে হাতে নিয়ে বসে আছি আমি। খুব ভালো করেছিস জানো, তুই খুলিস না। আমি আসছি, আইলার বেগে ছুটে আসতেছি, একসাথে দুজনই পড়বো। তুই খুলিস না কিন্তু। আচ্ছা তাড়াতাড়ি আসবি। রাখ, বাকি কথা বলার আগে আফি ফোনটা কেটে দিল। এই মেয়েটাও না, আফি আর আমাদের বাসা কাছাকাছি, 5 মিনিটের রাস্তা মাত্র। তাই যে কোনো সময় দুজনের বাসায় আসা যাওয়া করতেই পারি। কিছুক্ষণ পর আফি আসেন। আসতেই তার লাফালাফি শুরু, চিঠি পড়বে বলে। অতঃপর দুইজন বিসমিল্লাহ বলে চিঠিটা খুলতেই লেখা দেখে অক্ষি কোটর থেকে বাইরে বেরিয়ে আসার উপক্রম। চিঠিতে যা লেখা আছে, ভালোবাসার শ্যামময়ী অক্টোবরের শুভেচ্ছা নিও। সুপ্রভাত আমার হৃদহরণী। আজ অক্টোবরের প্রথম দিন। জানো, অক্টোবর মানে আমার কাছে ভালোবাসার মাস। তাই ভাবলাম তোমাকে চিঠি দেই, সাথে আমার মনের কিছু কথা তোমাকে জানাই। ভাবছো সোশ্যাল মিডিয়া থাকতে ডাক টিকিটে কেন দিলাম? আমার কাছে এখন সোশ্যাল মিডিয়া কেমন একটা রং তামাশার প্ল্যাটফর্ম বলে মনে হয়। সোশ্যাল মিডিয়াতে যেসব ভালোবাসাগুলো প্রকাশ পায় অনেকটাই মরিচিকার মতো লাগে। তাই ওসব মরিচিকার পিছে না ছুটে সত্যিকারের আবেগ ও মায়ায় মিশ্রিত ভালোবাসার বেনামি চিঠি পাঠিয়ে দিলাম তোমার শহরে। তুমি পড়বে, হাসবে, বিস্মিত হবে। যখন আমাকে নিয়ে ভাববে কে এই বেনামি প্রেমিক যুবক, তখন আমার অন্তরে প্রশান্তি অনুভব হবে। এটা ভেবে যে তুমি আমাকে নিয়ে ভাবছ। সর্বক্ষণ আমার চিঠি তোমার মস্তিষ্কে ঘুরপাক খাবে। তুমিও চিঠিতে ছোঁয়া পাবে 90-এর ভালোবাসার। মেয়ে, তুমি বড্ড নিষ্ঠুর। হাসির ধ্বনি শুনিয়ে আমাদের এলোমেলো করে দিয়েছ। অশ্রু জলে সিক্ত নেত্রপল্লব দেখিয়ে রাতের ঘুম হারাম করে দিয়েছ। এর জন্য আমার অন্তরেন্দ্রয়ের এজলাসে
তোমার কঠিন শাস্তির বিধান অবধারিত করা হলো। অতি শীঘ্রই তোমাকে নিজের করার ব্যবস্থা করে ফেলব। ততদিন তোমার এই বেনামি প্রেমিক পুরুষের কথাটা ভাবো। অক্টোবরের ভালোবাসা নিয়মে ঈদে তোমার জীবনের নতুন এক সূচনা। চিঠি পড়ে টাসকি খেয়ে ভেটকি মাছের মতো অনেকক্ষণ বসে রইলাম দুই বেস্টি। বেশ কিছুক্ষণ পর আফি মুখ খুললো, বলল, আভারানী, তোর এই উড়ন্ত প্রেমিক জুটলো কোথা থেকে? সাংঘাতিক, এত বড় কাণ্ড করে ফেলেছে বেটা, চিঠিপত্র পাঠানোও শুরু করে দিয়েছে। ব্যাপার কি আর? তুই চিনিস না তো? আস্তাগফিরুল্লাহ জান, আমি এইসব কিচ্ছু জানি না। ভাগ্যিস ডাক টিকিটওয়ালা আমার হাতে খামটা দিয়েছিল। ভাব, একবার যদি আম্মু পাইতো এই প্রেমপত্র, তাহলে ভিমরির উপর ভিমরি খেয়ে পড়তো, সাথে আমারও 1000টা টুকরো হয়ে যেত। সন্দেহ করতে এই কারণে হয়তো আমি বিয়েতে রাজি হতে চাই না। যা করেছে আল্লাহ ভালোই করেছে, কিন্তু কথা হলো এই উড়ন্ত প্রেমিকটা আবার কে? তাই ভাবছি তুই ফেসবুক ইউজ করিস না, তাই না? ওই কাহিনীর পর ফেসবুক অ্যাকাউন্ট ডিলিট করে দিয়েছিলাম। তাহলে কলেজ বা ভার্সিটিতে তোকে প্রপোজ করেছিল যে তার মাঝে কেউ হবে? ছি ছি, ওইসব পেতনিগুলোর দ্বারা চিঠি ফিটি দেওয়া সম্ভব না। এদের দেখে বোঝা যায় এরা যে আধুনিকতার পিছিয়ে পড়ে, আর ওদের মাঝে 90-এর ভালোবাসা ধরা ছোঁয়ার বাইরে। তাহলে আর কি? হঠাৎ কিছু অনুমান করতে আফি বলল, নিধির ভাই নয় তো? মাঝে মাঝে আফির কথা শুনলে নিজেকে বুদ্ধিহীন মেয়ে অনুভব করি আমি। না মানে, কোন দুঃখে এরে বেস্টি করতে গেছিলাম আমি সেটাই ভাবি আর কি। বললাম, এই তোর ঘিলুতে কি কাঠ ঘুরে ধরছে? নিধির ভাই কোন দুঃখে প্রেমপত্র দিতে যাইবা আমারে? ওনার জন্য নয়, ওনার ভাইয়ের জন্য চাইছিল আমাকে। বলদি মাইয়া। ও হ্যাঁ, তাই তো, মনে ছিল না, সরি। হয়েছে তোর সরি ফরি? আমার মাথায় ধরতেছে না এই উড়ন্ত প্রেমিকটা আবার কে হতে পারে। এত ভাবিস না, আজ প্রথম এসেছে চিঠি, আর কিছুদিন অপেক্ষা কর, দেখ আর চিঠি দেয় কিনা। তখন সিরিয়াস নাকি কেউ মজা করছে বোঝা যাবে। এত টেনশন নেওয়ার দরকার নেই। তবে হ্যাঁ, চিঠিটা লুকিয়ে রাখিস যেন কেউ না দেখে। নীরা, তোমাকে এখন কিছু বলার দরকার নেই, পরে বলিস। তাই করি, কিছুদিন অপেক্ষা করি, যদি এর মাঝে আর আসে তাহলে তখন না হয় ব্যবস্থা নেওয়া যাবে। গুড, এখন রেডি হয়ে নে, একটু ঘুরে আসি বৌদ্ধবিহার থেকে। আসার সময় আমি আন্টির থেকে পারমিশন নিয়ে আসছি। আচ্ছা চল। নিধির ভার্সিটিতে এসে আভা আফিকে খুঁজছিল। বিগত দুদিনে আভাকে সে ভীষণ জ্বালিয়েছে। আজ ক্ষমা চেয়ে নেবে ভাবছে। তার ভাই যখন পছন্দ করে না আভাকে, তাহলে শুধু শুধু মেয়েটাকে জ্বালিয়ে কিলা? অযথা পেরেশানি করানোর কোনো মানেই হয় না। কিন্তু তাদের দুজনকে কাউকে ক্যাম্পাসে দেখতে পাচ্ছে না। আভাদের ক্লাসের সামনে দাঁড়িয়ে নিধির একটা মেয়েকে ডেকে পড়ল, আপু একটু হেল্প করবে? আভা, আফি দুজনকে একটু ডেকে দিবে প্লিজ। মেয়েটা নিধিরকে জানতো তাই বলল, নিধির ভাইয়া ওরা দুজন তো আজ ভার্সিটিতে আসেনি, আপনি বরং কালকে ওদের সাথে দেখা করুন। আভা আফি আসেনি শুনে নিধিরের খুব খারাপ লাগলো। ভাবছি ওরা কি তার জন্য কলেজে আসা বন্ধ করে দিয়েছে? ভাবতে আরো বেশি গিল্টি ফিল করলো নিধি। অগত্যা সেও ক্লাস না করে বাসায় চলে যায়। স্যার, দুদিন ধরে আমি নোটিস করছি আপনি কাজের মধ্যে হুটহাট কেমন অন্যমনস্ক হয়ে পড়ছেন। কাল মিটিংও লেটে পৌঁছালেন, আবার মিটিং চলাকালীন পুরোটা সময় কেমন উস্কো খুস্কো করছিলেন। বড় স্যার আমাকে জিজ্ঞাসা করছিল আপনার কি শরীর খারাপ। আমি কিছু বলতে পারিনি। স্যার, সত্যি কি আপনার শরীর খারাপ বা মন খারাপ? সিয়াম প্রশ্নগুলো করলো আরদিনকে। প্রত্যুত্তরে আরদিন বলল, তেমন কিছুই না সিয়াম, কাল নিধিরের ভার্সিটি গিয়েছিলাম, তাই একটু পৌঁছতে দেরি হয়েছিল। আচ্ছা সিয়াম, আমার একটা প্রশ্নের উত্তর দাও তো। আমি দেখতে কেমন? মানে আমাকে কোনো মেয়ের পছন্দ হবে কি? স্যার বলে মিথ্যা বলবা না, কিন্তু সত্যিটা বলবা, হ্যাঁ? বি অনেস্ট। আরদিনের প্রশ্ন শুনে সিয়াম বিস্মিত হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। তার স্যার কি বলছে এসব? স্যারের কি বেশি শরীর খারাপ করছে? স্যার, আপনার কি শরীর বেশি অসুস্থ? ডাক্তার ডাকবো? আরদিন সিয়ামকে একটা ধমক দিয়ে বলল, সিয়াম, আমি একদম ঠিক আছি, ডাক্তার ডাকার কোনো মানে হয় না। আমি এতটাও দুর্বল নই যে সামান্য শরীর খারাপ আমাকে কাবু করতে পারবে। কতটা চোট পেয়েছি, কত চোট সয়েছি তার হত্যা নেই। তুমি এই দুঃখতে ডাক্তারের জন্য চেঁচাচ্ছ। তোমাকে যেটা বলেছি সেটার উত্তর দাও। স্যার, আপনি অতি সুদর্শন একজন যুবক, সাথে ইন্টেলিজেন্টও। আমি মিথ্যা বলি না, কারণ আমাদের যে জব তাতে প্রথম এবং প্রধান শর্ত সত্যবান হওয়া। আপনি যদি সুদর্শন না হতেন তাহলে ডিপার্টমেন্টের
সকল ছেলেমেয়ের পছন্দের পাত্র হতেন না। ছেলেরা আপনাকে তাদের আইডল মানে, মেয়েরা স্বপ্নের পুরুষ। আপনি জানেন না, কিন্তু আমি জানি। ডিপার্টমেন্টের কিছু মেয়ে আপনাকে তাদের ক্রাশ বলে সবার কাছে পরিচয় করিয়ে দেয়। আপনি অনেক রাগী, তাই ভয়কেও বলার সাহস পায় না, কিন্তু দূর থেকে তারা আপনাকে দেখলে গিলে খায়। সিয়ামের কথা শুনে আরদিনের কেমন যেন একটা অনুভূতি হলো। বলল, বুঝলাম। আমি যদি কোনো মেয়েকে বিয়ে করতে চাই, তার পরিবার নির্দ্বিধায় রাজি হয়ে যাবে, সেটা আমি জানি। কিন্তু কোনো পর্দা করা বা কনজারভেটিভ মাইন্ডেড কোনো মেয়ে কি আমাকে বিয়ে করতে রাজি হবে সিয়াম? এবারের কথাটা হজম করতে সিয়ামের বেশ বেগ পেতে হলো। মনে হচ্ছে বেশ কড়া ডোজের ওষুধ পড়েছে তার পেটে। তাই আবারও জিজ্ঞেস করলো, ঠিক বুঝলাম না স্যার। যেটা শুনেছ সেটাই বলেছি, দ্বিতীয়বার আর বলতে পারবো না। এখন উত্তর দাও ফটাফট। সিয়াম এবার বিস্ময়ের চরম পর্যায়ে পৌঁছে গেল। তার কানে বিবি ফুল শুনেছে, তাই বলল, স্যার, আপনি কি সত্যি সত্যি বিয়ে করবেন? আজব, মানুষ কি মিথ্যা মিথ্যা বিয়ে করে নাকি? না মানে, জি স্যার, বিয়ে করতে রাজি হবে। কেন হবে না? আপনি সুদর্শন, ইন্টেলিজেন্ট, ভালো জব করেন, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, সবই ঠিক আছে। বিয়ের জন্য আর কিছু দরকার নেই। তাহলে ভাবছি স্যারের থেকে পারমিশন নিয়ে সপ্তাহটা বিয়ে করেই ফেলি, কি বলো? 2 সপ্তাহ পর তো মিশনে যেতে হবে, তার আগে সব কিছু গুছিয়ে নেই। ভাবছি এখন সময় এসেছে মা বাবাকে বলে দেওয়ার আমার জবটা কিসের। তারা সবসময় আমাকে নিয়ে আতঙ্কে থাকে। যখন মিশন শেষে বাড়িতে পৌঁছায় আহত অবস্থায় মা প্রচুর কান্নাকাটি করে। তাই ভাবছি আর টেনশনে রাখবো না। তাহলে ভালো হবে স্যার, আমার মা ছাড়া আর কেউই নেই। আপনার জবের কথা জেনে গেলে আমিও আপনার অ্যাসিস্ট্যান্ট হিসেবে আন্টি আঙ্কেল নিজের ভালোবাসা পাবো। সিয়ামের মা ছাড়া আর কেউ নেই। বাবা মারা যায় 5 বছর আগে। তার কোনো ভাই বোন নেই, পরিবারের এক সন্তান সে। যেহেতু আরদিন তার জব সম্পর্কে কাউকে কিছু জানায়নি, সেহেতু সিয়ামকে আরদিনের পরিবারের কেউ চেনে না। ঠিক বলেছ। আন্টি কেমন আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আম্মু আম্মু আপনাকে একবার যেতে বলেছে। আচ্ছা, যাব। স্যার, লাস্ট একটা প্রশ্ন করব। বলো। আপনি কি সত্যি এই সপ্তাহে বিয়েটা করছেন? থিংক সো। খুশিতে সিয়ামের মুখ দিয়ে ইয়েস শব্দটা বেরিয়ে আসলো। আরদিনের ভয়ে মুখে হাত দিয়ে ফেললো। তা দেখে আরদিন কিচ্ছু বলল না, উল্টো হেসে ফেলল। তাতে সিয়াম যেন স্বস্তির নিঃশ্বাস নিল আর বলল, আপনি চিন্তা করবেন না স্যার, আমি আর নিধি মিলে সব কাজ করে ফেলবো। আপনি শুধু বিয়ে করবেন। আমার তো খুশিতে নাচতে ইচ্ছা করছে স্যার। সিয়াম, এ কথা যেন কেউ না জানে, ইভেন নিধিরও না। সময় হলে আমিই জানবো। জি স্যার। সেদিনের চিঠি পাওয়ার পর মাঝখানে কেটে যায় 3 দিন। এই 3 দিনে আভা আর কোনো চিঠি পায়নি। এতে সে আশ্বস্ত হয় যে সেদিন হয়তো তার সাথে কেউ মজা করেছিল। যদি ব্যাপারটা মজার না হতো তাহলে সে নিশ্চয়ই আরও চিঠি পেত। যেহেতু পায়নি, তাই 3 দিনের ব্যাপারটা প্রায় ভুলে গিয়েছে। আভা আফিফ রোজ রুটিন মাফিক ভার্সিটিতে যায়। আবার ভার্সিটি শেষে 2 বেস্টে মিলে হাসি মজা করে যে যার বাসায় ফিরে। নিধিরও দ্বিতীয় দিন ভার্সিটিতে এসে আভা আফি দুজনকে দেখতে পেয়ে খুশি হবে, সাথে সবকিছুর জন্য ক্ষমা চেয়ে নেয়। দুজনে ক্ষমা করে দেয়, অতঃপর 3 জন বন্ধুত্ব করে নেয়। সিনিয়র হয়ে জুনিয়রদের সাথে বন্ধুত্ব শুনতে কেমন লাগলেও নিধি, আভা, আফি 3 জনই এখন বন্ধু। রুমের সব পর্দা খোলা থাকায় জানলা দিয়ে সূর্যের কিরণ রুমের ভেতর প্রবেশ করতে করতে তার ঝিলিক কিছুটা আভার চোখে মুখে পড়ে। তাতেই বিনা অ্যালার্মে ঘুম ভেঙে যায় আভার। আড়মোড়া ভেঙে বিছানায় উঠে বসতে দেখতে পেল তার মা বিছানার পাশে বসে আছে এবং তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, কিন্তু কিছু বলছে না। এতক্ষণ ধরে সে ঘুমিয়েছিল, তার জন্য ডাকাডাকি করেনি। আভার একটু ভালো লাগলো। মাকে বলল, মা, তুমি কখন এসেছো রুমে? এসে বসে আছো অথচ আমায় ডাকোনি? কিছু কি বলবে? না, তেমন কিছু না, একটু আগে এসেছিলাম, এসে দেখলাম তুই ঘুমাচ্ছিস, তাই ডাকিনি। আচ্ছা আভা, আমি তোকে অনেক বকাবকি করি তাই না রে মা? তুই খুব কষ্ট পাস আমার যেসব ব্যবহার শুনে, তাই না? বিশ্বাস কর, আমি কখনো তোর খারাপ চাইনি, তোকে কষ্টও দিতে চাইনি। কিন্তু তুই শ্যামলা বলে সবাই যখন আমাকে বলতো, মেয়ে তো শ্যামলা, বিয়ে দিতে লাখ টাকা লাগবে, তোমার মেয়ে
কেউ বউ করে নিতে চাইবে না কালো বলে। আত্মীয় স্বজনরা যখন খোঁটা দিত, মেয়ে তো বড় হয়ে গেছে, 2 দিন পর 20-এ পা দিবে, তা বিয়ে দিচ্ছ না কেন? বুড়ি করে বিয়ে দেবে নাকি? এসব যখন শুনতাম তখন আমার খুব কষ্ট লাগতো জানিস। তুই আমার নারী ছেঁড়া ধন রে মা, তাই তোকে নিয়ে এইসব কথা শুনলে আমার শরীরে কাঁটার মতো বেঁধে। রাগে তোর সাথে খারাপ আচরণ করতাম, ক্রিম দিয়ে সুন্দর হতে বলতাম, কিন্তু বিশ্বাস কর মা, আমি কখনো মন থেকে চাইতাম না তুই ক্রিম দিয়ে সুন্দর হ। মায়ের কাছে সন্তান কখনো অসুন্দর হয় না, প্রতিটা মায়ের কাছে তার সন্তান পৃথিবীর শ্রেষ্ঠ। আভা, তোকে আমি কখনো বলিনি, তবে আজ বলছি, মা তুই সুন্দর না ঠিকই, কিন্তু তুই শ্যামলা সুন্দরী, তুই মায়াবী। তোর মুখে যে মায়াটা সর্বদা বিরাজ করে, সেই মায়াটা আমি আমার জন্য 3 সন্তানের মাঝে খুঁজে পাই না। নীরা, তুবা, মীরা 3 জন খুব সুন্দর, তুই একমাত্র শ্যামবর্ণ, কিন্তু বিশ্বাস কর মা, ওদের 3 জনের মাঝে আমি সৌন্দর্যটা পাই, কিন্তু মায়াটা ঠিক খুঁজে পাই না। ওরা যখন সাজে তখন আমার কাছে 3 জনকে খুব সুন্দরই লাগে, এর বেশি না। কিন্তু তুই যখন চোখের কোণে একটু কাজল দিস, তখন ইচ্ছা করে তোকে আমার সামনে বসিয়ে সারাক্ষণ তোর দিকে তাকিয়ে থাকি, আর গর্বের সাথে বলি, তোমরা দেখে যাও, পৃথিবীর সবচেয়ে শ্যামলা সুন্দরী আমার মায়াবতী মেয়েটার মা আমি। কিন্তু পরক্ষণে যখন আত্মীয় নামক কালসাপগুলোর কথা শুনি, তখন মনটা পিছিয়ে যায়, রেগে যাই, আর তোকে কথা শোনাই। আমার কথায় কখনো রাগ করে থাকিস না মা, মা তোকে ভীষণ ভালোবাসে আভা। এদিকে হঠাৎ মায়ের মুখে এইসব কথা শুনে আমার চোখের জল টপ টপ করে গড়িয়ে পড়ছে। দেখলাম মায়ের চোখেও পানি। আমার মা আমাকে কতটা ভালোবাসে, অথচ আমি তাকে খারাপ ভাবতাম শ্যামবর্ণ বলে মা আমাকে সহ্য করতে পারে না। কিন্তু আজ হঠাৎ মার কি হলো যার দরুন এইসব বলছে? মাকে জিজ্ঞেস করলাম, মা তুমি কি অসুস্থ? কি সব বলছো? আমি তোমার উপর রেগে নেই, কিন্তু হঠাৎ আজ এই কথাগুলো কেন বলছো মা? কোনো কারণ আছে? মা জবাব দিল না, তবে বলল, না রে মা, তেমন কিছু না, মন চাইলো আজ বলতে, তাই বলে দিলাম। আচ্ছা আভা, তুই কাউকে ভালোবাসিস কি? মা বলে শরম পাস না, সত্যিটা বলিস। তুমি যে কি বলো না মা, আমি কেন কাউকে ভালোবাসতে যাব? আমি সেসব কিছুই করি না, কিন্তু হঠাৎ এইসব বলছো কেন? বললাম না এক্ষুনি, তুই অনেক প্রশ্ন করিস আভা। আচ্ছা এখন তাড়াতাড়ি উঠে নাস্তা করে রেডি হয়ে ভার্সিটিতে যা, আর হ্যাঁ, পারলে আজ একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করিস। আচ্ছা ঠিক আছে, কিন্তু এইটা তো বলো তাড়াতাড়ি কেন আসতে হবে? বাসায় কি আজ কিছু হবে? মীরা এদিক সেদিক ছুটাছুটি করছে, বাইরে নীরা তুবাকেও দেখলাম হাঁটাহাঁটি করতেছে। ওরা আজ স্কুলে কলেজে যাবে না? সে কিছু না, ওরা নাকি একটু অসুস্থ, তাই আজ যাবে না। তুই সেসব বাদ দে, আর ভার্সিটি যা, তবে হ্যাঁ একটু তাড়াতাড়ি আসিস। কথাগুলো বলে মা চলে যাচ্ছিল, কিন্তু কি মনে করে আবারও ফিরে এসে মাথায় হাত রেখে বললেন, তুই অনেক সুখী হবি মা, জীবনে অনেক ভালোবাসা পাবি দেখিস। যা, রেডি হয়ে ভার্সিটি যা। ও আর একটা কথা, আফিসকে সাথে করে নিয়ে আসিস, বলিস মা তোকে দাওয়াত করেছে, মনে করে নিয়ে আসিস মেয়েটাকে। আমি গেলাম, অনেক কাজ পড়ে আছে। মা চলে গেল। এদিকে আমি ভাবছি মার কি হলো হঠাৎ যে এইসব কথা বলে গেল সে? কি জানি বাপু মার কি হয়েছে, তবে মাকে আজ হাসি খুশি দেখতে ভালো লাগছে। আমি রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বাসা থেকে বেরিয়ে গেলাম। সেই অপেক্ষায় যেন বসেছিল মা। আমি বেরিয়ে যেতে আমাদের বাসায় একদল লোক ঢুকলো। তাদেরকে দেখে মা সকলকে কি করতে হবে বুঝিয়ে দিল। তারপর যে যার কাজে লেগে পড়লো। কিছু কথার পিঠে কথা, তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় ডেকো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে কোনো এক রূপকথার জগতে। তুমি তো এসেছো আমারই হতে, কোনো এক রূপকথার জগতে, তুমি চিরসাথী আমার জীবনের এই পথে। মোহনীয় হয়ে গানটা শুনছিল নিধি, আর মনে মনে বলছিল, ইয়াস ভাইয়া, তুমি কি ভুলটা করলে ভাবি আপুকে পছন্দ না করে? তার গান শুনলে তুমি পাগল হয়ে যেতে, কিন্তু কি আর করার। তবে ভাবি আপুর বর যে হবে সে অনেক ভাগ্যবান হবে।
আফসোস তুমি সেই ভাগ্যবান ব্যক্তিটা হতে পারলে না। ভাবনার মাঝে গানটা শেষ হতেই নিধির হাতে তালি দিল, বলল, আভা, তুমি ভীষণ সুন্দর গাও। এখন থেকে মাঝে মাঝে তোমার কাছে বায়না রাখবো গান গায়ে শোনানোর জন্য। শোনাতে হবে কিন্তু। আভা মাথা নাড়ালো। গানটা আভা গেয়েছিল, তাও সেটা নিধিরের কথা রাখতে। কিছুক্ষণ আগে দুটো ক্লাস শেষ হতে টিচার এসে বলল পরবর্তী ক্লাসের টিচার আজ আসেনি, এখন আর ক্লাস হবে না, 2টার পর বাকি ক্লাস হবে। অগত্যা ক্যান্টিনে আড্ডা দিতে গেল আভা, আফি। তারপর সকালের সব কথা আফিকে খুলে বলল। তা শুনে আফিও খুশিতে এক দফা কেঁদে ফেলল। তার একটু পর নিধিরও এসে তাদের সাথে যোগ দিল। তখনই কথায় কথায় আফি বলেছিল আভা সুন্দর গান গাইতে পারে। সেই থেকে নিধির গান শুনতে শুনতে বলে আভাকে অনুরোধ করে। আভা তার প্রিয় গানটা গেয়ে শোনালো। গান শেষ হতেই আড্ডা ছেড়ে যে যার ক্লাসে চলে যায়। 3 জনের ক্লাস শেষ হতে আজ 4টা বেজে যায়। টিচার না থাকে বাকি ক্লাসগুলো 2টার পর হওয়ায় লেট হয়। 3 জন বিদায় নিয়ে নিধি তার বাসার উদ্দেশ্যে রওনা হয়। আভা, আফি তার মার কথা অনুযায়ী আভাদের বাসায় যেতে উদ্যোগ নেয়। বাসায় এসে আভা, আফি দুজনে অবাক, কারণ তাদের বাসাটা খুব সুন্দর করে সাজানো, দেখে মনে হচ্ছে কোনো অনুষ্ঠান বাড়ি। আভা ভাবছে ভুল করে সে কারো বাসায় চলে আসেনি তো। চেক করতে দরজার কাছে উকি দিয়ে নেম প্লেটটা দেখলো। না, সে ঠিক বাসায় এসেছে। নেম প্লেটে সাদমান হক, তার বাবার নামটাও ঝলঝল করছে। তাহলে বাসার এই অবস্থা কেন? আজ তো বাসায় কোনো অনুষ্ঠান নেই, তাহলে কার কি? ঘুরে ঘুরে পুরো বাসাটা দেখছিল সে। আফির তো ব্যাপারটা দারুণ লাগছে। সে অবশ্য জানে না আভাদের বাসায় আজ কি, তবে সে কিছু একটা আন্দাজ করতে পারছে। তখনই আভার মা তাদের দেখতে পেয়ে সামনে এগিয়ে আসলো। অতঃপর দুজনকে জিজ্ঞাসা করলো দুজনের আজ এত লেট হলো কেন। দুজন কারণটা বলতে আভার মা আভা, আফি দুজনকে 2 রুমে ফ্রেশ হতে পাঠিয়ে দিল। হঠাৎ আফি দেখলো তার মা বাবাও এখানে উপস্থিত হয়েছে। আত্মীয় স্বজন বেশি না হলেই মোটামুটি আছেন। নীরাকে ডেকে আভাকে তার সাথে নিয়ে যেতে বলল আভার মা। আফির কাছে গিয়ে আফির কানে কানে কিছু বললেন তিনি। তা শুনে আফির যেন খুশির বাঁধ ভেঙে গেল। সে খুশি মনে ফ্রেশ হতে আভার মার দেখানো রুমে চলে গেল। আভা তখনও কিছু বুঝতে পারছে না আজ তাদের বাসায় ঠিক কি। তাই সে নীরাকে কারণটা জিজ্ঞেস করলো, কিন্তু নীরা তার উত্তর না দিয়ে আভার দিকে তাকিয়ে মিটমিট হাসলো। আভাও বুঝে গেল নীরা যে প্রশ্নের জবাব দেবে না। নীরা এমনই, তুবাকে বা মীরাকে পেলে ভালো হতো, দুজনে ফটাফট বলে দিত, কিন্তু ওদের তো দেখতেই পাচ্ছে না, তাই আর কি করার। শাওয়ার নিতে ওয়াশরুমে চলে গেল। বেশ সময় ধরে শাওয়ার নিয়ে ওয়াশরুম থেকে বের হতে দেখলো আফি কি সুন্দর করে সেজে গুজে বসে আছে আর তার জন্য অপেক্ষা করছে। আফির মা আসার সময় বাসা থেকে তার জন্য ড্রেস নিয়ে এসেছিল। তখন শাওয়ার নিতে যাওয়ার সময় আফিকে আফির আম্মু এসে ড্রেসগুলো দিয়ে যায়। আভা দেখলো একটু পর নীরা, তুবা দুজনে কি সুন্দর করে সেজে তার রুমে উপস্থিত হয়েছে। জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তোরা সবাই আজ এভাবে সাজুগুজু করেছিস কেন? বাড়িতে আজ কি? তখন তুবা যা বলল তা শুনে আভার মনে হলো তার উপর বড় কোনো বাজ পড়ল। মুহূর্তে সে থমকে গেল। তৎক্ষণাৎ সে ছুটে গেল তার মার কাছে। এজন্যই কি তার মা তার সাথে আজ সকালে এত ভালো ভালো কথা বলছিল? সব কিছু ভাবতে তার দম বন্ধ লাগছিল। মার দেখতে পেয়ে জিজ্ঞাসা করলো, মা, তুবা যা বলেছে তা কি সত্যি? আভার মা তখন স্বাভাবিকভাবে বললেন, সত্যি। আজ রাত 8টায় তোমার বিয়ে। তোমার আব্বুও সব জানেন, তিনিও রাজি হয়েছেন। আশা করি তুমি বাধা সৃষ্টি করবে না। তুমি কিন্তু বলেছিলে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি কাউকে ভালোবাসো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বিয়ে দেবার। সম্পর্ক নেই বলে তুমি বিয়ে দিয়ে দেবে? একবার আমার মতামত নেবে না? আমি কি কিছুই না, অথচ আমার বিয়েটা হবে আর আমিই জানি না। বিয়ের 3 ঘন্টা আগে শুনছি আজ আমার বিয়ে। ছেলে আমাকে, আমি ছেলেকে, দুজনের কেউ কাউকে দেখলাম না, অথচ বিয়ে ফাইনাল। আশ্চর্য, ব্যাপারটা কেমন বাড়াবাড়ি হয়ে গেল না মা? কোনো বাড়াবাড়ি হয়নি। আর দেখা দেখির কথা বলছো, সেটা তো অনেক আগেই হয়ে গেছে। তুমি ছেলেকে চেনো আর ছেলেও তোমাকে চেনে, জানে, তাই বিয়েটা এগাচ্ছি। গত 2 দিন ধরে বিয়ে নিয়ে পাত্রপক্ষ আর আমাদের কথা হচ্ছিল। ছেলে ভালো জব করে, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনেক ভালো, তোমার মামা চেনেন তাদের। তাই বিয়েটা না করার কারণ দেখতে পাচ্ছি না বলে
রাজি হয়েছি। তুমি অনেক সুখী হবে মা। যাও তৈরি হয়ে নাও, ছেলেপক্ষ 2 ঘন্টা পর চলে আসবে। আমি বিয়েটা এখন করতে চাই না মা, আমি আরো পড়বো, মাত্র অনার্স সেকেন্ড ইয়ারে পড়ি আমি। এর আগেই বিয়ে দিয়ে দিচ্ছ প্লিজ মা, এমনটা করো না মা। পড়ালেখা নিয়ে ভয় পেও না, ওনারা যথেষ্ট ভালো। তোমাকে লেখাপড়া করাবে বলে তোমার বাবাকে আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন। তুমি আর কোনো অমত করো না, যাওয়া তৈরি হয়ে নাও। এমনটা করো না মা, কিন্তু কিছু বলার থাকলে তোমার বাবাকে গিয়ে বলো, উনি লাইনেই আছেন। 1 সপ্তাহ আগে ওনার পক্ষে দেশে আসা সম্ভব নয় বলে সম্পূর্ণ বিয়ে ভিডিও কলে দেখবেন। কিছু বলার থাকলে ফেস টু ফেস বলে নাও। আভার মা জানেন বাবার কথা আভা কখনো অমান্য করতে পারবে না, তাই ওনার মেয়ে যে বিয়েটা করবেন সেটা উনি শিওর জানেন। কিন্তু মা বিশ্বাস কর, ছেলেটা অনেক ভালো, তোকে অনেক ভালোবাসে, নয়তো কেউ এমন কাণ্ড করতে পারে। এখন রেগে থাক, সমস্যা নেই, পরে সত্যিটা শুনলে ঠিকই খুশি হবি। কথাটুকু বলে তিনি চলে গেলেন। আভা সে তার বাবাকে অনেক ভালোবাসে, তার কথা অমান্য করতে পারবে না, তাই রেগে মেগে রেডি হতে চলে গেল। দূর হতেই তা দেখে আভার মা একটা হাসি দিলেন, বললেন, রাগলে কি লাগে আমার মেয়েকে? বাপ রে, পুরোই বাবার রাগ পেয়েছে, পাগলি মেয়ে। বিয়ে কার সাথে হবে সে সম্পর্কে আভাকে কিচ্ছু বলল না, লুকিয়ে গেলেন ব্যাপারটা। অপরদিকে নিধির বাসে গিয়ে দেখলো তাদের বাড়িতেও একই অবস্থা। চৌধুরী মেনশন যেন কোনো এক রাজপ্রাসাদের ন্যায় সেজেছে। মাকে গিয়ে জিজ্ঞাসা করতেই তিনি বললেন আজ তার বড় ভাইয়ের বিয়ে 3 ঘন্টা পর, তাই সময় ব্যয় না করে যেন তাড়াতাড়ি রেডি হয়ে নেয়। তা শুনে নিধির যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। এ কি বললো তার মা? তার একমাত্র বড় ভাইয়ের বিয়ে, অথচ সেই জানে না। নিধির প্রচুর রেগে গেল। রেগে ভাইয়ের রুমে গিয়ে দেখলো একটা ছেলে তার সাথে কি নিয়ে কথা বলছে আর হাসছে। তার ভাইও হাসি খুশি ভাবে রেডি হচ্ছে। তাকে দেখতে পেয়ে সেও তার মায়ের মতো একই কথা বলল। এ তো যেন আগুনে ঘি ঢালার মতো কাজ হলো। নিধির আরো বেশি রেগে বোম হয়ে গেল। সে কোনো মুহূর্তে সে ফেটে পড়তে পারে। তা দেখে আর দিনে বেশ হাসি পেল। কোনো মতে হাসি আটকিয়ে সিয়ামের সাথে নিধিরের পরিচয় করিয়ে দিল। তারপর রেডি হতে তাগিদ দিল। নিধিরকে কিছু বলতে না দেওয়া রীতিমতো রাগে গজগজ করতে করতে রেডি হতে চলে গেল। সিয়াম তখন বলল, স্যার, ব্যাপারটা একটু বেশি করা হয়ে গেল না? বেচারা রেগে আছে ভীষণ। আর দিন স্মিত হেসে বলল, ওসব ভেবো না, একটু পরেই ঠিক হয়ে যাবে। বিয়ে একটা পবিত্র বন্ধন। দুটো মানুষ ইসলাম, সমাজ ও রাষ্ট্র স্বীকৃতভাবে একে অপরের সঙ্গে নতুন এক বন্ধনে আবদ্ধ হয়। একে অপরের জীবনের সাথে চিরদিনের জন্য বাধা পড়ে, একে অন্যের সুখ দুঃখের সাথী হয়। সংসার জীবনে সংকট দেখা দিলে একে অন্যের পাশে ঢাল হয়ে দাঁড়ায়। হারাম সম্পর্ক তৈরি না করে বিয়ে করলে আল্লাহ তাআলা খুশি হন। সন্ধ্যা 7টায় বরযাত্রী এসে পৌঁছায় আভাদের বাসে। 8:10 বিয়ে। আর দিন চেয়েছিল কোনো রকম অনুষ্ঠান ছাড়া শুধু বিয়েটা পড়িয়ে আভাকে নিয়ে যেতে, কিন্তু আভার আব্বু রাজি নন। ওনার প্রথম সন্তান আভা, তাই জমজমাট না করলেও ছোটখাটো ভাবে আয়োজন করতে হলেও তিনি বিয়েটাতে দিতে চান। আর দিন আর না করেনি। ঘরোয়াভাবে আয়োজন করেও আত্মীয় স্বজন কম আসেনি। বিয়ে বলে কথা, সে যতই ছোটখাটো আয়োজন হোক আত্মীয় ভরপুর থাকবে। আফি, নীরা, তুবা আরো কয়েকজন মেয়ে মিলে আর দিনকে হাত ধোয়াতে নিয়ে যায়। বড় অনুষ্ঠান যখন হবে না তাদের, তখন গেইট ধরাও হবে না। সে কারণে হাত ধোয়ার নাম করে গেইট ও হাত ধোয়া বাবদ 20,000 টাকা চেয়ে বসে পাত্রীপক্ষ। পাত্রীপক্ষের ডিমান্ড শুনে নিধিরের অক্কা পাওয়ার অবস্থা। 8 দিনের দিতে সমস্যা নেই, কিন্তু নিধি আর সিয়ামের সমস্যা আছে। তারা 20,000 কখনোই দেবে না, না মানে না। 5,000 দেবে বলেছে। এই নিয়ে দুপক্ষে তুমুল ঝগড়া বেঁধে যায়। পাত্রপক্ষকে 20,000 দিতে হবে, কিন্তু পাত্রপক্ষ মাত্র 5,000 দেবে। আধ ঘন্টা ঝগড়ার পর শেষমেশ 13,000 সবাই রাজি হয়। হাতে সময় বেশি নেই। 8:10 বিয়ে, ঝগড়া করলে চলবে না। নিধির এখন ভীষণ খুশি। খুশি বললে ভুল হবে, সে মহা খুশি। প্রথমত ভাবি আপুই তার ভাবি হচ্ছে। সকালে যেটা নিয়ে আফসোস করছিল সেটা এখন আর নেই। তার ভাই তার ভাবি আপুর স্বামী হচ্ছে। দ্বিতীয়ত তার প্রেয়সীকে দেখতে রোজ গার্লস কলেজের সামনে আর দাঁড়াতে হবে না। এখন ইচ্ছে হলেই তাদের বাসে নিয়ে বসিয়ে রেখে দেখতে পারবে।
খুশিতে তার ইচ্ছে করছে নাগিন ড্যান্স দিতে, সাথে 8 দিনের গালে টপাটপ কয়েকটা চুমু খেয়ে ফেলতে। নিধি তার প্রেয়সীকে দেখে মিটিমিটি হাসছে, কিন্তু নিধিরের প্রেয়সী তাকে দু চোখে সহ্য করতে পারছে না। বিয়ে বাড়িতে আসার আগে নিধিরকে কেউ কিছু না বলার দরুন সে ভীষণ রেগেছিল। রেডি হয়ে গাড়িতে ওঠার ঠিক 8 ঘন্টা পর গাড়ি যখন আভাদের বাসার দিকে মোড় নিচ্ছিল, তখন সে 8 দিনকে জিজ্ঞেস করেছিল আভাদের বাসায় যাওয়ার রাস্তা দিয়ে তারা কেন এগোচ্ছে। আভার সম্পর্কে খোঁজ খবর নিতে সেদিন এই রাস্তা ধরে আভাদের বাড়ির সামনে গিয়েছিল নিধি, তাই রাস্তাটা সে চেনে। নিধিরের প্রশ্ন শুনে আরদিন একটা হাসি দিল আর বলল, কারণ আমরা আভাদের বাসাতেই যাচ্ছি, আর আমি তোর ভাবি আপুকেই বিয়ে করছি, অন্য কোনো মেয়েকে না। এবার রাগ কমেছে ভাই? আরদিনের কথা শুনে নিধির কিছুক্ষণ বেয়াক্কালের মতো বসে রইল। হঠাৎ সে গাড়ির ভেতর চিৎকার দিয়ে তার ভাইকে ঝাপটে জড়িয়ে ধরল। নিধির হাসছে আর আরদিনের ধন্যবাদের উপর ধন্যবাদ দিচ্ছে। তাকে দেখে মনে হচ্ছে আরদিনের চেয়ে সে ভীষণ খুশি আভা তাদের বাড়ির বউ হওয়ায়। পরক্ষণে জিজ্ঞেস করলেও, ভাইয়া, তোমার যখন ভাবি আপুকেই বিয়ে করার ইচ্ছে ছিল, তাহলে ওই দিন আমার সাথে এমন ব্যবহার করলে কেন? জানো, আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম। তার চেয়ে বেশি কষ্ট পেয়েছিলাম তখন যখন ভাবি আপুর শ্যামবর্ণ শোনার পর তুমি গম্ভীর হয়ে গিয়েছিলে। ওই দিন এমন কেন করছিলে? কষ্ট দেওয়ার জন্য সরি ভাই। আসলে ওই ইউনিভার্সিটি গিয়ে অন্বেষাকে দেখে আমি সত্যি অনেক সারপ্রাইজড হয়ে পড়ি, কারণ আমার প্ল্যান ছিল ওকে খুঁজে বের করার, কিন্তু সেটা আর করতেই হয়নি। তোর জন্য তাকে আমি খুব সহজে পেয়ে গিয়েছিলাম। ভাবলাম তুই যেমন অজান্তে আমাকে সারপ্রাইজ করে দিয়েছিস অন্বেষাকে দেখিয়ে, তেমনি আমিও চেয়েছিলাম মা বাবাকে রাজি করিয়ে একদম বিয়ে ঠিকঠাক করে বিয়ে করতে যাওয়ার আগে খবরটা দিব। প্রথমে তো একটু রেগে টেগে থাকবি, কিন্তু পরক্ষণে যখন দেখবি তোর পছন্দের সিলেক্ট করা আপুকে আমি বিয়ে করছি, তখন তুইও সারপ্রাইজ হবি অ্যান্ড খুশিও হবি। তাই বলিনি, এখন হাসি খুশিভাবে থাক। বাহ ভাই, ভালোই প্ল্যান তোমার। হ্যাঁ, এদিকে আমি ওয়াদা করে বসেছিলাম ভাবি আপুকে ছাড়া আর কাউকে ভাবি ডাকবো না, শুধু আপু ডাকবো। মনে মনে আভাকে ভাবি আপু ডাকবো। ভালোই হলো, এখন আর সেসব করতে হবে না। আচ্ছা নিধির, তুই অন্বেষাকে এত পছন্দ করিস কেন? সময় হলে দুজনেই জানতে পারবে। দুজন কে কে? ওই দিন তুমি আসার আগে ভাবি আপু সেম প্রশ্নটা করেছিল, আজ তুমিও করলে, তাই বলেছি দুজনেই সময় হলে জানতে পারবে। আজ থাক, বিয়েতে ফোকাস করো। যা হুকুম মেরে আকা। বলতে আরদিন, নিধি ও সিয়াম 3 জনে হেসে ফেলল। বর্তমানে বিয়ে পড়াতে কাজে এসে আভাকে বারবার তাড়া দিচ্ছে কবুল বলতে, কিন্তু সে ভাবলেই সে ভাবে বসে আছে। তার ইচ্ছে করছে না কবুল বলতে, ইচ্ছে করছে চিৎকার করে বলতে, মা বাবা আমাকে তোমরা এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে পর করে দিও না, আমাকে আর কটা দিন তোমাদের কাছে থাকতে দাও, আর কটা দিন নীরা, তুবা, আফির আলিঙ্গন পেতে দাও, ছোট বোনটার ইচ্ছে পূরণ করতে দাও। কিন্তু মুখ খুলে সে কিছুই বলতে পারল না। বসে বসে সে মেয়েদের জীবনের গতিবিধি নিয়ে ভাবছিল। 3 কবুল আর একটা সাইন, ব্যাস, এরপর থেকে সে হয়ে যাবে কারোর স্ত্রী, কারোর ঘরের পুত্রবধূ, কারো ভাবি। সে এখন আর চাইলে আগের মতো হতে পারবে না। ভার্সিটি শেষে বাসে ফিরে 4 বোন আর একসাথে আড্ডা মাস্তি করতে পারবে না। রাতের শুবার সময় তুবার সাথে বালিশ নিয়ে কাড়াকাড়ি করতে পারবে না। মন খারাপের সময় 2 বোনের আলিঙ্গন পাবে না। মার বকা খেয়েও একটু পর আর হুটহাট আদর পাবে না। ছোট বোনটা ভার্সিটি থেকে আসার সময় কিছু এনেছে কিনা জিজ্ঞেস করবে না। সবকিছু ভাবতে আবার খুব কষ্ট হচ্ছিল, দম বন্ধ হয়ে আসছিল তার। মেয়েদের জীবনটা এমন কেন? তাদের কেন নির্দিষ্ট কোনো ঠিকানা থাকে না? বিয়ের আগ পর্যন্ত বাবার বাড়ির অতিথি, বিয়ের পর স্বামীর বাড়ি, অতঃপর মৃত্যু। অথচ ছেলেদের জন্ম, মৃত্যু, বিয়ে 3ই এক ঠিকানা থেকে হয়। মেয়েরা যে বাড়িতে জন্ম নিয়ে শৈশব কৈশোর কাটায়, যে বাড়ির আনাচে কানাচে তাদের ছোঁয়া সর্বদা বিরাজমান থাকে, বিয়ের পর সে বাড়িতে তাদের আসতে হয় মেহমান হয়ে। আভার মা যখন শুনতে পেল আভা কবুল বলছে না, তখন তিনি আভার বাবার কলরত ফোনটা এনে সামনে ধরেন। সাদমান সাহেব কিছুক্ষণ আভার সাথে কথা বললেন। বাবার কথা শেষ হতে আভা চোখ বন্ধ করে এক নিঃশ্বাসে কবুল শব্দটা 3 বার উচ্চারণ করে দিল। অতঃপর কাজী সাহেব সাইন করিয়ে বিয়ে সম্পূর্ণ করে ফেলল।
তিন কবুল আর এক সাইনের মাধ্যমে মেহরাব আরদিন চৌধুরী ও অন্মেষা মেহেরিন আভা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। তাদের দুজনের জীবনে নতুন এক অধ্যায়ের সূচনা হলো। পুরোটা সময় আভা চোখ বন্ধ অবস্থাতেই ভাবলেশীনভাবে বসেছিল, কারোর সাথে টু শব্দ করেনি। এমনকি সাইন করার সময় বরের নাম কি দেখার ইচ্ছেও করেনি। কি লাভ নাম দেখে? বিয়ে এমনিতেও হতো, অমনিতেও হতো, অস্বীকার করার সুযোগ পেত না। আর যিনি স্বামী হবে তাকে প্রথম প্রথম হয়তো মেনে নিতে পারবে না, কিন্তু একটা সময় ঠিকই মানিয়ে নিতে পারবে। উপরওয়ালা মেয়েদের কোনো কিছু সহ্য করার শক্তি দেখ বা না দেখ, মানিয়ে নেওয়ার অদম্য শক্তিটা তিনি প্রবলভাবে দিয়ে থাকেন। তাই রাগে দুঃখে কিছুই পড়ার বা দেখার ইচ্ছে করেনি আভার। বিদায়ের পালা। বিদায়ের সময় আভা নির্বাক ছিল। তার মা, আফি, নীরা, তুবা একে একে সবাই জড়িয়ে ধরে কেঁদেছিল। বেশি কাঁদল তুবা। আভা বিন্দুমাত্র কাঁদেনি, শুধু বনগুলোর দিকে এক নজর তাকিয়ে গাড়িতে উঠে পড়ে। পাশে যে বন নামক প্রাণীটা বসে আছে সেদিকেও বিন্দুমাত্র বিক্ষোভ করেনি। মাথাটা জানলার ধারে ঠেকিয়ে চোখ বুজে রইল। গাড়িতে উঠে বসতে আরদিন ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে এক নজর তার এই ধরনের পানে তাকালো। সে ভাবছে মেয়েটা কেন একবারও তার দিকে তাকাচ্ছে না। তাহলে সে কি বিয়েতে রাজি না, ইচ্ছের বিরুদ্ধে বিয়ে করেছে? তার চেয়ে বড় কথা, অন্বেষা আরদিনকে বিয়ে করেছে সেটা জানে নাকি সেটাও জানে না। ভাবতে ভাবতে গাড়ি এসে থামলো চৌধুরী মেনশনে। গাড়ি থেকে আরদিন বেরিয়ে আভাকেও বেরিয়ে আসতে বলল, কিন্তু আভা নড়াচড়া করছে না দেখে কাছে গিয়ে ডাকতে দেখতে পেল আভা অচেতন পড়ে আছে। তা দেখে আরদিন কিছুটা ঘাবড়ে গেল। কোলে করে গাড়ি থেকে নামে গেটের ভেতর প্রবেশ করতে মিসেস চৌধুরী আভাকে আরদিনের কোলে দেখে কিছুটা ঘাবড়ে গেল। তিনি জিজ্ঞেস করলেন, আভার কি হয়েছে? আরদিন উত্তর দেওয়ার আগে নিধির কাছে এসে জবাব দিল, মা, ভাবি আপু মেবি অচেতন হয়ে পড়েছে। 4টা বাজে ভার্সিটি থেকে বাসায় গিয়ে হঠাৎ বিয়ের কথা শুনে হয়তো অতিরিক্ত টেনশনে ছিল, তার উপর আবার বিয়ের ধকল, সবকিছু মিলিয়ে একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই না ভাইয়া? হ্যাঁ মা, নিধি ঠিক বলেছে। মেয়েটার উপর দিয়ে অনেক ধকল গেছে, ওকে আর না ডাকি, আমি বরং ওকে কোলেই নিয়ে রাখি। তুমি সব নিয়ম পালন করো, রুমে গিয়ে শুইয়ে দিয়ে ডাক্তার ডেকে দিব, তুমি টেনশন করো না। দুই ছেলের কথা শুনে মিসেস চৌধুরী কিছুটা শান্ত হলেন। তিনিও মেয়েটার মায়াই পড়ে গেছেন। অচেতন অবস্থায় আরদিনের কোলে দেখতে পেয়ে কিছুটা আটকে গিয়েছিলেন। বললেন, উপরন্তু আরদিনের কোলরত অবস্থায় সব নিয়ম পালন করে রুমে পাঠিয়ে দিলেন দুজনকে। আরদিন রুমে এসে তানিয়ে ধরণীকে শুয়ে দিয়ে কিছুক্ষণ আভার দিকে তাকিয়ে থাকে। মেয়েটাকে আজই প্রথম দেখছে সে। বিয়ের সাজে লেহেঙ্গা পরিহিত অচেতন অবস্থায় কি মায়াবতী লাগছে মেয়েটাকে। মেয়েটার মায়ায় সে আবারও ঘায়েল হলো। হঠাৎ আরদিনের সেও সত্তা যেন বলে উঠল, আরদিন, পরে দেখিস তোর ধরণীকে, আগে মেয়েটার সুস্থ হওয়ার ব্যবস্থা কর। আরদিন ডাক্তার ডাকতেই চলে গেল। ঘড়ির কাঁটায় 12টা বাজতে অল্প কিছু সময়ের বাকি। জ্ঞান ফিরল আভার। পিট চোখ মেলে চারদিক তাকিয়ে দেখলো অজানা একটা রুমে শুয়ে আছে সে। গায়ে একটা ব্ল্যাঙ্কেট জড়ানো। রুমটাতে লাইট অফ, কিন্তু ডিম লাইটের অস্পষ্ট আলোতে পুরো রুমটার দিকে একবার নজর বুলালো আভা। সে এই মুহূর্তে ঠিক কোথায় আছে প্রথমে কিছু মনে করতে পারল না। মস্তিষ্কে গভীর চাপ দিতে মাথায় আসলো আজ তার বিয়ে হয়ে গিয়েছে। আভা এখন আর নিজের বাসায় নিজেই রুমে নেই, তাহলে নিশ্চয়ই স্বামীর বাড়িতে আছে। রুমটাও হয়তো তার স্বামী। কথাটা ভাবতে কেমন অস্বস্তি লাগলো। তার কি হয়েছিল মনে করার চেষ্টা করলো। গাড়িতে ওঠার পর জানলার কাছে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করেছিল। তারপর আর কিছু মনে করতে পারলো না। সে এখানে আসলো কিভাবে, তাকে কে নিয়ে এলো, কিচ্ছু মনে পড়ছে না। তাহলে কি সে অচেতন হয়ে পড়েছিল? যদি সত্যি অচেতন হয়ে থাকে তাহলে গাড়ি থেকে বিছানায় এনে শুইয়ে দিল কে? তার স্বামী কি? কথাটা ভাবতে আভা পিলে চমকালো। লোকটা যতই তার সদ্য বিয়ে করা স্বামী হোক, অজানা একটা লোকের কোলে চড়ে আসার ব্যাপারটা কেমন যেন লাগলো। বাড়ির বাকি সব মানুষরাই বা তাকে কি ভাবলো? ভেবেছে হয়তো বিয়ে করার নতুন বউ আসতে না আসতে অচেতন অবস্থায় স্বামীর কোল চড়ে ফেলেছে। পরক্ষণে মনে হলো, দূর, ভাবলে ভাবুক, আমার কি, আমি তো ইচ্ছে করে অচেতন হইনি।
কথাটা বলতে বলতে আভা অনুভব করলো ব্ল্যাঙ্কেট পরিহিত অবস্থাতেও তার প্রচণ্ড শীত শীত লাগছে। মনে হচ্ছে এসি ফুল পাওয়ার দিয়ে রেখেছে। পুরো রুমটা কেমন শীতল হয়ে আছে। সে ব্ল্যাঙ্কেটটা ভালোভাবে গায়ে পেঁচিয়ে শোয়া থেকে উঠে বসলো। পুরো রুমে আবারও একবার নজর বোলালো। অস্পষ্ট আলোতে যা বুঝলো, রুমটাতে ব্যবহারকৃত সব আসবাবপত্র বিদ্যমান। খাট, সোফা, আলমারি, ড্রেসিং টেবিল, এসি কিচ্ছু বাদ যায়নি। মনে হচ্ছে বারান্দাও আছে। যদি সত্যি বারান্দা থেকে থাকে তাহলে ব্যাপারটা দারুণ হবে। রুমের পাশে বারান্দা আভার ভীষণ পছন্দের। রুম সম্পর্কে আভা যখন রিসার্চ করছিল তখন বাহির থেকে কারো গলার আওয়াজ শুনতে পেল সে। কারো নয়, কয়েকজনের। হয়তো বাসর ঘরে প্রবেশ করার টাকা নিয়ে ঝগড়া চলছে। বাসর ঘর শব্দটা মনে পড়তে তার শরীরটা কেমন কাঁটা দিয়ে উঠল। সম্পূর্ণ অচেনা অজানা এক লোকের সাথে বাসর অসম্ভব। জীবন নিয়েও পারবে না সে, কদাপি নহে। আসুক জামাই, দিব একটা বেটাকে। চিনে না, জানে না, একবারও দেখা সাক্ষাৎ করেনি, বিয়ে করে নিয়ে চলে এলো। এখন আবার বাসর। অদ্ভুত, সব কিছুকে এতই ইজি। আকস্মিক তার মাথায় প্রশ্নের দোল খেলো। ভালো কথা, আমার স্বামীকে বিয়ে সময় দেখার মন মানসিকতা ছিল না, কিন্তু এখন তো কৌতূহলে ফেটে পড়তে ইচ্ছে করছে। রুমে লাইট জ্বালালে হয়তো ফটো টটো থাকলে দেখা যেত, কিন্তু রুমের কোথায় কি আছে কিছুই জানা নেই আভার। অগত্যা বসে রইল লোকটা আসার অপেক্ষায়। এদিকে পেটে কিছু না পড়ায় পেটের ভেতর ইঁদুর নাচ নাচছে। আভার ভাবনার মাঝে দাঁড় ঠেলে রুমে প্রবেশ করলো আরতি। সে আপন মনে বিড়বিড় করলো, উফ, সিয়াম নিধির বন্ধু বান্ধবগুলো সবগুলো মিলে আমাকে একদম ফুতুর বানায় ছাড়লো। বদকুলা গুনে গুনে 12,000 টাকা নিছে। নিধিরে রুক্তি, শালিকারা যখন 20,000 টাকা চেয়েছিল তখন তো ঠিকই দিতে রাজি হয়ে গেলে। আমরাই ঝগড়া করে শেষমেশ তোমায় বাঁচিয়ে দিয়েছিলাম, অথচ ভাই বন্ধুরা চাওয়াতে কিপটামি করছো। হ্যাঁ, তা চলবে না ভাইয়া, হিসাব বরাবর হবে। বেশি দিতে না পারো, শালিকাদের যত দিয়েছো তত দাও। সবগুলো নিধিরের কথায় সুর মিলালো। ব্যাস, তার 12,000 টাকা ঝলে গেল। এদিকে রুমের ভেতর আর দিনের আগমন ঘটতে আভা দ্রুত শুয়ে পড়ল। ঘুমের ভান করে চুপচাপ শুয়ে পড়ল। সে দেখতে চায় লোকটা এসে কি করে। আর দিন রুমে প্রবেশ করে ডিম লাইট অফ করে মেইন লাইট চালালো। একবার বিছানার দিকে ভালোভাবে তাকিয়ে আবার বাইরে চলে গেল খাবার আনতে, কারণ সে বুঝে গিয়েছে আভা জেগে গেছে। এমনি এমনি তো আর সে এত বড় অফিসার হয়নি। আর দিনের বুদ্ধি বিচক্ষণতার সাথে টক্কর দেবে ক্ষুদ্র এক বালিকা। বিষয়টা তার কাছে হাস্যকর লাগলো, কিন্তু হাসলো রুমের বাইরে গিয়ে। ব্ল্যাঙ্কেটের নিচে ফাঁক দিয়ে আর দিনকে বেরিয়ে যেতে দেখে আভা পুনরায় বিছানায় উঠে বসে আর বলে, লোকটা কি পাগল নাকি? এলো, লাইট জ্বালালো, আবার চলে গেল। স্ট্রেঞ্জ। কথাটা বলতে বলতে দরজার দিকে তাকিয়ে দেখলো হাতে একটা প্লেট নিয়ে কেউ তার রুমের দিকে এগিয়ে আসছে। হয়তো খাবারের প্লেট হবে, তার মানে উনি খাবার আনতে গিয়েছিল। আর আমি কি না কি ভাবছি। খাবারের প্লেট নিয়ে আরদিন যখন রুমের দিকে ক্রমাগত এগিয়ে আসছিল, আভা তখন তার সদ্য বিয়ে করা স্বামীকে দেখার জন্য উকি দিতে গিয়ে সদ্য স্বামীর জায়গায় আরদিনকে দেখতে পেয়ে বিস্ময়ে তার নেত্র যুগল বড় বড় হয়ে গেল। বন্ধ থাকা ওষ্ঠদয় আপনা আপনি হাঁ হয়ে গেল। নিজেকে নিজেই শুধালো, এলে রাগী লোকটা এখানে কি করছে? ইনি তো নিধির ভাই। আর ভাই, ওনার সাথে কি আমার বিয়ে হয়েছে? এ মা, আমি ওসব কি ভাবছি? না না, ছি। উনি কেন আমার স্বামী হতে যাবেন? স্বামী হওয়ার প্রশ্নই আসে না। কারণ নিধির ভাইয়ের বড় ভাইয়ের বিয়ে যদি হতো তাহলে তো উনি কি আজ ভার্সিটিতে যেতেন? অবশ্যই না। ভাইয়ের বিয়ে রেখে নিশ্চয়ই কেউ ভার্সিটিতে যাবে না। ভাইয়ের বিয়েতে মজা করবে। আর ভাইয়ার বিয়ে হলেও আমিও এমনই করতাম, এটাই তো স্বাভাবিক। হয়তো পাত্রপক্ষ নিধির ভাইয়ার রিলেটিভ হবে। হ্যাঁ, তাই হবে হয়তো। এসব বলে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল আভা। আর দিন খাবারের প্লেট নিয়ে রুমে প্রবেশ করতে দেখলো তার হৃদ হরণী কেমন হাঁ হয়ে তার পানে চেয়ে রয়েছে, ঠিক প্রথম দিনের মতো। তাই জিজ্ঞাসা করলো, অনেশা, এভাবে তাকিয়ে আছো কেন? আমাকে আজই প্রথম দেখছো নাকি? আজকে একটু বেশি সুন্দর লাগছে। কোনটা? আপনি ছেলেপক্ষর কি হন? আর দিন প্রশ্ন করলো কি, আভা জবাব দিল কি। আভার প্রশ্ন শুনে আর দিন পোকা বনে গেল। এ নিয়ে কি যাতা বলছে? অচেতন হওয়ার সাথে সাথে মস্তিষ্ক কি অচেতন হয়ে পড়লো? এদিকে আভার উত্তর না পেয়ে আবারও জিজ্ঞেস করলো, কি হলো ভাইয়া, কিছু বলেন। আপনি ছেলেপক্ষর কি হন, বলুন না। বাসুরাতে সদ্য বিয়ে করা বইয়ের মুখ থেকে ভাইয়া ঢাক শুনলে নিশ্চয়ই কেউ হাসি খুশি থাকবে না। আর দিনের ক্ষেত্রেও ভিন্ন কিছু হলো না।
ফলত রেগে মেগে দিল এক ধমক। অন্বেষা, ঠাঁটিয়ে এক চর মারবো। ইয়ার কি হচ্ছে আমার সাথে? আমার সাথে আজ তোমার বিয়ে হলো, অথচ তুমি তোমার স্বামীকে ভাইয়া ডাকছো, আবার জিজ্ঞেস করছো আমি ছেলে পক্ষের কি হই। এটা কি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? এখন আবার বলো না যে তুমি জানতে না কার সাথে বিয়ে হচ্ছে। ধমক খেয়ে আভা থমথমে খেয়ে গেল, তবু কোনো মতে জবাব দিল, দুর্ভাগ্যবশত আপনার ধারণাটা ঠিক। আমি সত্যিই জানতাম না কার সাথে বিয়ে হচ্ছে। জানতাম না বলতে জানার ইচ্ছে হয়নি, তাই জানি না। আভার কথা শুনে আরদিন একটা তপ্ত নিঃশ্বাস ফেলল। তার মানেই তার ধারণা সত্যি, মেয়েটা কি ছুটি জানে না। তারপরে বলল, কেমন মেয়ে তুমি? কার সাথে বিয়ে হচ্ছে বা সারাটা জীবন কার সাথে থাকাবার অঙ্গীকারবদ্ধ হচ্ছ, একবার তার সম্পর্কে জেনে নিবে না? তার সম্পর্কে না জানা অন্তত নামটা তো জেনে নেওয়া উচিত ছিল, তাই না? আরদিনের কথা শুনে আভা ভীষণ রেগে গেল। এমনিতে সে রেগেছিল, তার উপর আরদিনের খোঁজা মার্কা কথা, সব মিলিয়ে মুহূর্তে রাগ দাবানলে পরিণত হলো, যার তরুণ সেকেন্ডের মাঝে ফেটে পড়তে বিলম্ব করল না। রাগের বশে বলা শুরু করলো,